একজন লোক রাতের আধারে তার স্ত্রীর লাশকে জঙ্গলে নিয়ে পুড়িয়ে ফেলে, কিন্তু কেন? আর সবথেকে অবাক করার বিষয় হচ্ছে লাশটা পোড়ানোর সময় লোকটি সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকে, পালিয়ে যায় না। এর পেছনের কারণটা আপনাকে সত্যি হতবাক করে দেবে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে তেলুগু ভাষায় সদ্য মুক্তি পাওয়া মুভি টেনেন্ট। আর মুভির শেষে মুভির ডিরেক্টর আমাদের সবার জন্য খুব সুন্দর একটি মেসেজ দিয়ে যায়। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই গৌতম নামের একজন লোককে দেখানো হয়, যে রাতে সুটকেস নিয়ে কোথাও বের হচ্ছিল। আর সে তখন তার বন্ধুর সাথে ফোনে কথা বলছিল। সে বলছিল আজকে রাতের মধ্যে সে ব্যাঙ্গালোরে যাবে, কারণ তার ইউএসএর জবটা সেটেল হয়ে গেছে। ব্যাঙ্গালোরে যাওয়ার পরে সেখান থেকে সে ইউএসএ ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দেবে। গৌতমের বন্ধু তাকে বলে, তুমি টেনশন করো না, ব্যাঙ্গালোরে চলে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এছাড়া গৌতমের বন্ধু বলে, তোমার ফ্লাইট তো কাল সকালে, তুমি এখন কোথায় যাচ্ছ? গৌতম বলে, আমার কিছু কাজ আছে, এখান থেকে যাবার আগে সেই কাজগুলো শেষ করে যেতে চাই। এরপরে গৌতমকে দেখা যায় সেই সুটকেসটা গাড়িতে ভরে সে কোথাও যেতে থাকে। আর যাবার সময় গৌতমকে দেখেই বোঝা যাচ্ছিল গৌতমের মনটা খুবই খারাপ ছিল। অনেকক্ষণ ড্রাইভ করার পরে অবশেষে গৌতম একটি নির্জন এলাকায় এসে যায়, যেখানে আশেপাশটা তেমন কোনো মানুষের বসতি নেই, এক প্রকার জঙ্গল বলাই চলে। গাড়িটি সেখানে থামিয়ে গৌতম সেখানে চুপচাপ কিছুক্ষণ বসে থাকে। এরপরে গাড়ি থেকে নেমে সেই সুটকেসটা গাড়ি থেকে নামায়। তারা গাড়ির ভেতর থেকে সে পেট্রোলের একটি গ্যালন বের করে, আর সেই পেট্রোল দিয়ে সেখানেই সুটকেসটা জ্বালিয়ে দেয় সাথে সাথে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সে সেটা দেখতে থাকে। নির্বিকারে গৌতম সেখানে দাঁড়িয়ে থাকে। তাকে দেখে বোঝাই যাবে না সেই সুটকেসের ভেতরে তার স্ত্রীর লাশ ছিল। সেখানে গৌতমের স্ত্রীর লাশটা জ্বলতে জ্বলতে সকাল হয়ে যায়, কিন্তু গৌতম তখনও সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে। দেখা যাচ্ছিল গৌতম যেখানে তার স্ত্রীর লাশটা পোড়ায় তার পাশেই ছোট্ট একটা মন্দির ছিল। এরপরে গৌতম তার স্ত্রীর লাশের পাশে অর্থাৎ ছায়ের পাশে বসেই কাঁদতে থাকে। তখনই ছায়ের ভেতর থেকে গৌতমের হাতে চলে আসে একটি লকেট, যেটা সে তার স্ত্রীকে দিয়েছিল। সেটা দেখে গৌতম নিজেকে আর ধরে রাখতে পারে না, সেখানে কাঁদতে থাকে। ঠিক তখনই দেখা যায় সেখানে পুলিশ চলে এসেছে। গৌতম ভাবতে থাকে পুলিশ কি করে জানলো। পরে এই থানায় ইন্সপেক্টর মেঘা চলে আসে এবং সে অন্য একজন পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে গৌতমকে কোথায় রাখা হয়েছে। এরপরে মেঘাকে দেখা যায় একটি রুমের ভেতরে আসতে, যেখানে দুইজন সিকিউরিটি গার্ড ছিল। মেঘা তাদের প্রশ্ন করে, সেই রাতে কি কি হয়েছিল আমাদের খুলে বলো। সিকিউরিটি গার্ডের একজন বলে, আমি সেই রাতে ছিলাম না। অন্যজন বলে, সেই রাতে আমার ডিউটি ছিল, আর আমি তখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম। ঠিক তখনই ওপর থেকে কিছু পড়ার শব্দ শুনতে পাই। আমি দৌড়ে সেখানে যাওয়ার পরে দেখতে পাই একটি ছেলে ছাদ থেকে লাফ দিয়েছে, আর সেখানেই তার রক্তাক্ত দেহটা পড়েছিল। এটা দেখার পরে আমি সাথে সাথে পুলিশ আর অ্যাম্বুলেন্সে কল করি। এরপরে মেঘা সেখান থেকে চলে আসে গৌতমের কাছে। একটি ফাইল দেখে মেঘা তাকে বলতে থাকে, 2 দিন আগে তুমি কমপ্লেন করেছিলে তোমার স্ত্রী মিসিং, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আজকে তোমার ব্যাঙ্গালোরে যাওয়ার কথা ছিল, কারণ সেখান থেকে তোমার ইউএসএ যাওয়ার কথা ছিল। আর সেই রুটিন অনুযায়ী আজকে সকালে তোমাকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে যাওয়ার জন্য এয়ারপোর্টে যাওয়া উচিত ছিল, কিন্তু সেখানে তুমি কি করছিলে? এরপরে মেঘা আরো বলতে থাকে, তোমার সিকিউরিটি গার্ডের কথা অনুযায়ী গতকালকে রাতে বড় একটা সুটকেস তুমি তোমার গাড়ির ডিকির পেছনে ভরে বের হয়ে যাও, এরপরে আর বাসায় ফেরোনি। সিকিউরিটি গার্ডকে আগেই বলা ছিল, যার ফলে তুমি বের হওয়ার সাথে সাথে সে আমাদের কল করেছিল, আর তার ইনফরমেশন অনুযায়ী আমরা তোমাকে সার্চ করতে থাকি। অবশেষে একটি টোলগেটে তোমাকে এবং তোমার গাড়ি সহ দেখতে পাওয়া যায়। অবশেষে তুমি পুলিশের হাতে হাতে নাতে ধরা পড়ো। এখন বলো, তুমি তোমার স্ত্রীকে কেন মেরেছিলে, আর জঙ্গলের ভেতরে নিয়ে লাশটা পুড়িয়ে ফেলেছিলে কেন? আর সব থেকে বড় কথা, পুড়িয়ে ফেলার পরে সেখান থেকে পালিয়ে না গিয়ে সেখানেই দাঁড়িয়েছিলে কেন? তখন গৌতম ধীরে ধীরে তার গল্প বলতে শুরু করে। সে বলে, পড়াশোনা শেষ করে অবশেষে আমি একটা ভালো চাকরি পেয়ে যাই, আর চাকরি পাওয়ার পরে আমার পরিবারের থেকে আমাকে বিয়ের প্রেশার দেওয়া হয়। আমি আমার পরিবারকে থামিয়ে রেখেছিলাম যে আমি একটি সেটেল হব, আর এভাবেই 6টা বছর কেটে যায়। অবশেষে আমার মা আমাকে বিয়ের জন্য অনেক প্রেশার দিতে থাকে। আর আগে থেকেই আমার পরিবারের ইচ্ছে ছিল আমার বিয়েটা হবে আমার কাজিন সান্ধিয়ার সাথে, তাই আমি আমার পরিবার এবং মার কথা ফেলতে পারিনি, সান্ধিয়াকে বিয়ে করে ফেলি।
যেহেতু চাকরির জন্য আমি এখানেই হায়দ্রাবাদে থাকতাম, তাই সান্ধিয়াকে নিয়ে আমি হায়দ্রাবাদে চলে আসি। ওরা একে অপরকে প্রচণ্ড ভালোবাসতাম, তাই বিয়ের পরে আমাদের জীবনটাও অনেক সুখময় ছিল। আমাদের এক একটা দিন কয়েক সেকেন্ডের মতো মনে হতো। আমরা দুজন দুজনকে এতটাই ভালোবাসতাম। এছাড়া সান্ধিয়ার সব ইচ্ছেগুলোও আমি পূরণ করতাম। সান্ধিয়ার 5 স্টার চকলেট খুব পছন্দ করত, এই জন্য সুপার শপের সবগুলো 5 স্টার চকলেট আমি তাকে কিনে দিয়েছিলাম। এভাবেই সুখে আমাদের জীবনটা কেটে যাচ্ছিল। ঠিক তখনই খবর আসে যে ইউএসএ আমার জবটা হয়ে গেছে। এতে সবাই খুশি হয়, কিন্তু সান্ধিয়ার মনটা কিছুটা খারাপ হয়, কারণ তাকে আমাকে ছাড়া থাকতে হবে। কিন্তু আমি তাকে কথা দিয়েছিলাম আমি সেখানে যাওয়ার কয়েক মাসের মধ্যেই তাকেও আমি সেখানে নিয়ে যাব। সান্ধিয়াও খুশি হয়। অবশেষে এই খুশির খবরটা সে তার মা এবং শাশুড়িকে দিতে থাকে। প্ল্যান ছিল আমি এখান থেকে চলে যাবার পরে সান্ধিয়া আমাদের বাড়িতে এবং তার মার বাড়িতে থাকবে। ঘটনা প্রেজেন্টে চলে আসে। মেঘলা তাকে বলে, গৌতম, আমি তোমাকে যেটা বলতে বলেছি সেটা বলো। তুমি যেসব কথাগুলো বলছো এগুলো একটাও তোমার ঘটনার সাথে মিলছে না। মেঘা আরও বলতে থাকে, তুমি আজকে যখন তোমার স্ত্রীর লাশটা নিয়ে সেই জঙ্গলের দিকে যাচ্ছিলে, ঠিক তখনই তোমার অ্যাপার্টমেন্টে তোমার ফ্ল্যাটের ঠিক বিপরীত ফ্ল্যাটে থাকা একটি ছেলে সেখান থেকে লাফ দিয়ে সুইসাইড করার চেষ্টা করছে। ছেলেটি এখন মৃত্যুর সাথে হসপিটালে লড়াই করছে, আর সেই ছেলেটির নাম ঋষি। ঋষির নামটা শুনতেই গৌতম চমকে ওঠে। মেঘা বলতে থাকে, তুমি তোমার স্ত্রীর মিসিং কমপ্লেন লেখানোর সময় বলেছিলে তোমার স্ত্রী যে ঠিকানা থেকে মিসিং হয়ে গেছে, ঋষির ঠিকানাটাও অর্থাৎ অ্যাড্রেসটাও সেম জায়গায়। আর সিসিটিভির ফুটেজ অনুযায়ী ঋষি যেদিন সুইসাইড করে সেই দিন কিছুক্ষণ আগেও তুমি তোমার ফ্ল্যাটে ছিলে। তোমার সাথে ঋষির কথা হয়েছিল। কি কথা হয়েছিল? এছাড়া তুমি তো পুলিশকে বলেছিলে আজকে তোমার ব্যাঙ্গালোরে থাকার কথা। তুমি সেই ফ্ল্যাটে কি করছিলে? সবকিছু শোনার পরেও গৌতম সেখানে চুপচাপ বসে থাকে। সেখানে আরও একজন পুলিশ অফিসার এসে মেঘাকে জানায় ঋষির জ্ঞান ফিরেছে। মেঘা সাথে সাথে হসপিটালে চলে আসে ঋষির সাথে দেখা করতে। সেখানে মেঘা জানতে পারে ঋষি তার ট্রিটমেন্টে নিজে থেকে কোনো সহযোগিতাই করছে না, অর্থাৎ ভেতর থেকে তার মনোবলটা একেবারেই ভেঙে গেছে। মেঘা ঋষির হাত ধরে বলে, তুমি ট্রিটমেন্টে সহযোগিতা করো, তোমাকে বেঁচে ফিরতে হবে। নিজের জীবনটাকে এভাবে শেষ করে দিও না। কি হয়েছে আমাকে খুলে বলো। অবশেষে ধীরে ধীরে ঋষি বলতে শুরু করে। তখনই আমাদের ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ঋষি তার গার্লফ্রেন্ড শ্রাবণীর সাথে কথা বলছিল। ঋষি শ্রাবণীকে বলতে থাকে, তুমি এমন ডিসিশন হুট করে কি করে নিলে? শ্রাবণী বলে, আমার বাবা অন্য কারোর সাথে আমার বিয়ে ঠিক করে ফেলছে, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এই জন্যই এমন ডিসিশন নেয়া। ঋষি বলে, আমি তো এখন পর্যন্ত জবটাও খুঁজে পাইনি, এখানেও ঠিকঠাকভাবে সেটেল হতে পারিনি, অন্য একজনের ফ্ল্যাটে থাকছি, আমি তোমাকে এখানে এনে কোথায় রাখবো? শ্রাবণী বলে, আমি এত কিছু জানি না, আমি ইতোমধ্যে হায়দ্রাবাদের বাসে উঠে গেছি, তুমি আমাকে এসে পিক আপ করে নিয়ে যেও। ঋষি চিন্তায় পড়ে যায়, সে শ্রাবণীকে এখানে নিয়ে আসার পরে কোথায় রাখবে। তখনই দেখা যায় ঋষির ফ্ল্যাটে তার কয়েকজন বন্ধু আসে, যাদের মধ্যে একজনের নাম ছিল রনি। রনি ঋষির ফ্ল্যাটে আসার আগেই গৌতমের ফ্ল্যাটে নক করে। গৌতম ঠিক তখনই তার স্ত্রীর লাশের সামনে বসেছিল। কলিং বেলের শব্দ শুনতেই গৌতম প্রথমে একটি চাকু হাতে নেয় এবং ধীরে ধীরে যেয়ে দরজাটা খুলতে থাকে। দরজা খোলার পরেই রনি তাকে বলে, শুনলাম তুমি নাকি কালকে ইউএস চলে যাবে, তো পার্টি কোথায়? গৌতম একটু চুপ থেকেই বলে, আমি তোমাদের পরে ইনভাইট করব। এটা বলে রনির মুখের ওপরে দরজাটা বন্ধ করে দেয়। ঋষির ফ্ল্যাটে তার সব বন্ধুরা আসলে সে তার এক বন্ধুকে জিজ্ঞেস করে, কাবিয়া কোথায়? আমি ওকে কতক্ষণ ধরে কল করছি, পাচ্ছি না। আসলে ঋষি চেয়েছিল শ্রাবণী যখন হায়দ্রাবাদে আসবে সে কাবিয়ার সাথে শ্রাবণীকে থাকতে বলবে, কিন্তু রনি বলে, কাবিয়া একটু বাইরে গেছে, ওর আসতে লেট হবে। কথাটা শুনে ঋষি একটু টেনশনে পড়ে যায়। ঠিক তখনই শ্রাবণী আবারও ঋষিকে কল করে আর বলে, আমি আমার লোকেশনটা তোমাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, আমাকে এসে পিক করে নিয়ে যাও। তখনই শ্রাবণী কল্পনা করতে থাকে কেন সে এভাবে হায়দ্রাবাদে পালিয়ে আসছে ঋষির কাছে। আসলে শ্রাবণীর 3 মাসি ছিল, আর 3 জন মাসির ছেলে খুব ভালো জব করে, তাও আবার বাইরে, কেউ কানাডায়, কেউ আমেরিকায়, কেউ বা নরওয়েতে। আর শ্রাবণী যেহেতু দেখতে ভালোই ছিল, তাই তার 3 মাসিও তাকে খুব পছন্দ করত। আর 3 মাসিরই ইচ্ছে ছিল যে কোনো একজনের ছেলেকে শ্রাবণী যাতে বিয়ে করে। তারা 3 জনই আলাদা আলাদাভাবে তাদের ছেলের প্রশংসা করতে থাকে, আর কাকে বিয়ে করলে শ্রাবণী সব থেকে বেশি সুখে থাকবে সেটাই বলতে থাকে।
ঠিক তখনই শ্রাবণী বলে, টাকা পয়সায় কি সব সুখ এনে দিতে পারে? তার মাসিরাও বলে, জীবনে চলতে গেলে টাকা পয়সার অবশ্যই প্রয়োজন রয়েছে। এরপরে তারা তিনজনই যখন শ্রাবণীর কথা শুনতে চায় যে সে কাকে বিয়ে করতে চায়, শ্রাবণী তাদের কাছ থেকে সময় চেয়ে নেয়। এরপরে দেখা যায় শ্রাবণী তার বাবার সাথে কথা বলে। তার বাবাও শ্রাবণীকে বলে, তুমি আমার একমাত্র মা মরা মেয়ে, তুমি ছোটবেলা থেকে মায়ের আদর পাওনি। আমি যতটুকু সম্ভব তোমাকে মায়ের আদর দেওয়ার চেষ্টা করেছি। তুমি যদি তোমার 3 মাসির মধ্যে যে কোনো একজনের ছেলেকে বিয়ে করো, আমি নিশ্চিতভাবে বলতে পারি তুমি সুখে থাকবে। এছাড়া তাদের সেখানে যাওয়ার পরে তুমি তোমার মায়ের আদরটাও অনুভব করতে পারবে, কারণ সবাই তোমাকে খুব ভালোবাসে। তাই আমি আশা করব তুমি খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে। কিন্তু শ্রাবণী কোনোভাবেই বিয়েতে রাজি ছিল না, কারণ সে ঋষিকে ভালোবাসতো। ঋষির সাথে এই ব্যাপারে সে কয়েকবার কথাও বলেছে, কিন্তু ঋষি বলেছে তাকে আরও একটু সময় দেওয়ার জন্য। সে একটা চাকরি পেলেই তার বিয়ের কথা বলতে যাবে শ্রাবণীদের বাসায়। আর এই জন্যই শ্রাবণী বাধ্য হয়ে ঋষির কাছে চলে এসেছে পালিয়ে। এদিকে ঘটনা প্রেজেন্টে চলে আসে। ঋষির মা তাকে কল করে আর বলে, শ্রাবণীর বাবা আমাদের বাড়িতে এসেছিল। আসলে ঋষি শ্রাবণীর কথা এখনও তার মাকে বলেনি। অন্যদিকে বাসা থেকে চলে আসার আগে শ্রাবণী তার বাবাকে ঋষির কথা বলে এসেছিল। শ্রাবণীর বাবা ঋষির মাকে বলেছিল, আমি আমার মেয়েকে ছোটবেলা থেকে অনেক আদর যত্নে বড় করেছি, তার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখিনি। সে যখন ঋষির কথা বলেছিল আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমার 3 বোনের ছেলেই খুব ভালো পজিশনে রয়েছে, আর তাদের কোনো একজনকে যদি শ্রাবণী বিয়ে করতো তাহলে অবশ্যই সুখে থাকতো। কিন্তু তারপরেও শ্রাবণী যেহেতু ঋষিকে ভালোবেসে ফেলেছে, তাহলে তো আমার আর কিছুই বলার থাকে না, কারণ আমি আমার মেয়েকে যা বলার বুঝিয়েছি। এরপরে যদি সে ঋষিকে বিয়ে করতে চায় তাহলে আমার আর অমত পোষণ করার কোনো মানেই হয় না। কিছু শোনার পরে ঋষি বলে, হ্যাঁ মা, শ্রাবণী আমার কাছে হায়দ্রাবাদে আসছে আর আমরা একে অপরকে ভালোবাসি। ঋষি তার মাকে বলে, তুমি টেনশন করো না, শ্রাবণী আমার কাছে চলে আসলে আমি তার বাবার সাথে কথা বলবো। ঋষির মা বলে, তুমিও টেনশন করো না, ঋষির বাবা তোমাদের বিয়েতে রাজি হয়েছে। সে বলেছে কালকে আমি এবং শ্রাবণীর বাবা হায়দ্রাবাদে যাব এবং সেখানেই তোমরা দুজন রাজি থাকলে তোমাদের বিয়ে করিয়ে দিয়ে আসবো। এটা শুনে ঋষিও খুব খুশি হয়ে যায়। এরপরে ঋষি তার বন্ধুদের বসতে বলে চলে যায় গৌতমের ফ্ল্যাটে। সেখানে গৌতম দরজা খুলে ঋষি তাকে বলে, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার গার্লফ্রেন্ড শ্রাবণী এখানে আসছে। আমি তো ব্যাচেলার থাকি, কোথায় রাখবো তাকে বুঝতে পারছি না। ওকে যদি আপনার এখানে কয়েকদিনের জন্য থাকতে দিতেন তাহলে খুব ভালো হতো। তখন গৌতম বলে, তুমি টেনশন করো না, আমি কালকে ইউএস চলে যাচ্ছি আর আমার স্ত্রী গ্রামে চলে যাবে। তখন তোমার গার্লফ্রেন্ড এখানে কয়েকদিন না, চাইলে কয়েক বছরও থাকতে পারে। কথাটা শুনে ঋষি খুব খুশি হয়ে যায়। ঘটনা আবারও প্রেজেন্টে চলে আসে। কথাগুলো বলতে বলতে ঋষি অজ্ঞান হয়ে যায়, যার ফলে মেঘা সেখান থেকে চলে আসে থানায়। সে আবারও গৌতমকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে আর গৌতম মুখ খোলে। গৌতম বলে, আমাদের সুখের সংসারে হঠাৎই অমাবস্যার কালো ছায়া নেমে আসে। তখন এক একটা দিন যেন এক একটা মাসের মতো কাটছিল। হঠাৎ করেই সান্ধিয়া আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। সবসময় নিচে চুপচাপ থাকতো এবং একা একা থাকতো। আমার সাথে ঠিকঠাক কথা বলা তো দূরের কথা, ঠিকঠাক মতো ব্যবহারও করতো না। যে সান্ধিয়া আমাকে পাগলের মতো ভালোবাসতো, সেই সান্ধিয়ার এমন ব্যবহার দেখে আমি হতবাক হয়ে যাই। আমি দেখতে পেতাম সান্ধিয়া মাঝে মধ্যেই লুকিয়ে লুকিয়ে একা একা কাঁদতো। আমরা একই ফ্ল্যাটে 2টা মানুষ যেন 2টা দ্বীপের মধ্যে বসবাস করতাম। আমি অনেকবার অনেকভাবে তার সাথে কথা বলার চেষ্টা করেছি। এরপরে একদিন ওয়াশরুমে আমি সান্ধিয়ার নূপুর পরে থাকতে দেখি, যেটা আমি তাকে উপহার দিয়েছিলাম, আর সেটা তার খুব পছন্দের একটা নূপুর ছিল। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল সান্ধিয়া আর আমি জীবন্ত একটা লাশ হয়ে গেছি। দিনের পর দিন সান্ধিয়া নিজেকে রুমের ভেতরে আটকে রাখতো। আমি যতই তাকে প্রশ্ন করতাম না কেন তার কি হয়েছে, সে কিছুই বলতো না। এরপরেই দেখা যায় গৌতম সান্ধিয়ার রুমে চলে যায়। সে কিছু একটা দেখতে পায়, যেটা দেখে গৌতম একেবারেই অবাক হয়ে যায়। এরপরেই হয়তোবা গৌতম সান্ধিয়াকে খুন করে ফেলেছিল আর সেই সুটকেসের ভেতরে সান্ধিয়ার লাশটা ভরে নিয়ে পুড়িয়ে ফেলে। ঘটনা প্রেজেন্টে চলে আসে। মেঘা গৌতমকে বলে, তুমি বললে তুমি সান্ধিয়াকে এতটা ভালোবাসতে, কিন্তু তারপরেও শুধুমাত্র সন্দেহের বশে তুমি তাকে খুন করে ফেললে কেন? গৌতম মেঘাকে বলতে থাকে, রাম ও সীতার পরীক্ষা নিয়েছিল। এরপরে মেঘা জানতে পারে যে আবারও ঋষির জ্ঞান কিছুটা ফিরেছে। সে হসপিটালে চলে আসে। হসপিটালে আসার পরেই মেঘা দেখতে পায় ঋষির মা এবং শ্রাবণীর বাবাও হসপিটালে এসেছে, আর ঋষিকে আবারও রিকোয়েস্ট করে সে যেন ট্রিটমেন্টে সাপোর্ট করে। ঋষি জ্ঞান ফিরে ধীরে ধীরে সে বলতে থাকে যে এক নিমিষেই সবকিছু বদলে গেল। আমার জীবনে বেঁচে থাকার মতো আর কিছুই নেই, আমাকে বাঁচানোর চেষ্টা করবেন না, আমি মরে যেতে চাই। এরপরেই সিনটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়।
দেখা যায় সেই দিন যখন শ্রাবণী হায়দ্রাবাদে এসেছিল, ঋষি তাকে পিক করে এবং খাবার খেতে নিয়ে যায়। ঋষি সেখানে শ্রাবণীকে কিছুটা বকাঝকা করে, বলে হুটহাট করে এমন ডিসিশন নেওয়া ঠিক নয়, সবকিছু করার আগে আমাকে অন্তত একবার বলতে পারতে, আমি সবকিছুর ব্যবস্থা করতাম, তোমার বাবার সাথে কথা বলতাম। এরপরে শ্রাবণী কিছুই বলছিল না। তখন ঋষি বলে, এখনই তুমি তোমার বাবাকে কল করো, আমি তার সাথে কথা বলবো। ফোনটা ধরতেই শ্রাবণীর বাবা বলে, তুমি আমার কল কেন রিসিভ করছিলে না, যাওয়ার আগে আমাকে অন্তত বলে যেতে পারতে। ঠিক তখনই ঋষি বলে, শ্রাবণী আমার কাছে চলে এসেছে, আপনি কিছু মনে করবেন না, আমি শ্রাবণীকে নিয়ে যেয়ে আপনার ওখানে দিয়ে আসবো। শ্রাবণীর বাবা বলে, তোমরা টেনশন করো না, কালকে তোমার মা এবং আমি হায়দ্রাবাদে আসছি, আর সেখানেই আমি তোমাদের বিয়ে দিয়ে দেব, এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। ফোন রাখার পরে শ্রাবণী এবং ঋষি দুজনেই খুশি হয়ে যায়। শ্রাবণী বলে, আমি তো বুঝতেই পারিনি আমার বাবা এত সহজেই রাজি হয়ে যাবে। এরপরে রাতের বেলায় ঋষি হায়দ্রাবাদের শহরটা শ্রাবণীকে কিছুটা ঘুরে দেখায়, পুরো সময়টা তারা উপভোগ করে। এরপরে অ্যাপার্টমেন্টে যখন ঋষি শ্রাবণীকে নিয়ে চলে আসে, সে গৌতমের ফ্ল্যাটে আসে এবং বারবার নক করতে থাকে, কিন্তু গৌতম তখন আর দরজা খুলে না। বার কয়েকবার নক করার পরেও যখন গৌতম দরজা খুলছিল না, অবশেষে ঋষি তাকে কল করতে শুরু করে। দেখা যাচ্ছিল ঋষি তখন তার স্ত্রীর লাশটা নিয়ে সেই জঙ্গলের দিকে গায়ে নিয়ে যাচ্ছিল, এই জন্য সে ফোনটা পিক করে না। অবশেষে ঋষি বাধ্য হয়েই শ্রাবণীকে তার নিজের ফ্ল্যাটে নিয়ে আসে। সেখানে দেখা যায় ইতোমধ্যে কাবেয়া অর্থাৎ ঋষির ফ্রেন্ড চলে এসেছিল। শ্রাবণী দেখতে পায় সেখানে শুধু কাবেয়া নয়, রামিয়া নামে ঋষির আরও একজন ফ্রেন্ড ছিল। প্রথমে শ্রাবণী কয়েকজন ছেলেকে সে ফ্ল্যাটে দেখে একটু ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু কাবেয়া এবং রামিয়াকে দেখে অবশেষে সে স্বস্তি ফিরে পায়। ঋষি সেখানে তার সব বন্ধু এবং বান্ধবীদের সাথে শ্রাবণীকে পরিচয় করিয়ে দেয়। সেখানে ঋষি কাবেয়াকে বলে সে এখান থেকে যাওয়ার সময় শ্রাবণীকে যেন তার সাথেই নিয়ে যায় আর তার ফ্ল্যাটে তার সাথে রাখে, আর কাবেয়াও এতে রাজি হয়ে যায়। কিন্তু শ্রাবণী যখন একা ঋষির সাথে কিছুক্ষণ কথা বলে, সে বলে, এখানে তো তোমার দুইজন বান্ধবী রয়েছেই, আমি আজকে রাতে এখানেই থেকে যেতে পারবো। ঋষিও রাজি হয়ে যায়। শ্রাবণী সেখানে তার ড্রেস চেঞ্জ করে চলে আসে। সে দেখতে পায় সেখানে ঋষির বন্ধুরা সেখানে ড্রিঙ্কস করছিল, সাথে নেশাও করছিল, কিন্তু ঋষি নয়। শ্রাবণী তাদের জিজ্ঞেস করে আজকে রাতে তারা কি খেতে চায়। তাদের খাবার খাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু তারপরেও শ্রাবণী তাদের জন্য চিকেন তৈরি করতে যায়। শ্রাবণী কিছুক্ষণ পরে নিজ হাতে খুব সুন্দর করে সবার জন্য চিকেন বানিয়ে নিয়ে আসে। চিকেন খাওয়ার পরে সবাই সেখানে শ্রাবণীর খুব প্রশংসা করতে শুরু করে, কারণ চিকেনের টেস্টগুলো খুবই ভালো ছিল। এরপরে ঘটনা আবারও প্রেজেন্টে চলে আসে। মেঘা আবারও চলে আসে থানায় আর গৌতমের সাথে কথা বলতে শুরু করে। গৌতম আবারও কিছুদিন আগের ঘটনা বলতে শুরু করে, যেখানে সান্ধিয়া তার সাথে ঠিকভাবে কথা বলছিল না। একটা সময় গৌতমের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, যার ফলে একটা সময় সে সান্ধিয়াকে জিজ্ঞেস করে বসে তার কি হয়েছে, যদি কিছু হয়ে থাকে সে যেন গৌতমকে খুলে বলে। সান্ধিয়া তারপরেও চুপ করে থাকে। গৌতম তাকে জোর করে বলে যে কি হয়েছে সেটা বলার জন্য। অবশেষে একটা সময় সান্ধিয়া গৌতমকে ধরে কান্না করতে শুরু করে, আর কাঁদতে কাঁদতে সান্ধিয়ার সাথে যা যা হয়েছে সে সবকিছু গৌতমকে সে খুলে বলে। তখনই সিনটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। একদিন যখন গৌতম অফিসে চলে যাচ্ছিল আর সান্ধিয়া তাকে বিদায় দেওয়ার জন্য দরজার কাছে এসেছিল, সে দাঁড়িয়েছিল, ঠিক তখনই কাবিয়া আর রামিয়ার কিছুটা ঝগড়া লেগেছিল। তারা ঋষির ফ্ল্যাট থেকে বের হয়ে যাচ্ছিল। রামিয়া আগেই চলে যায়, সে কাবিয়ার কথা শুনছিল না, এমনকি কাবিয়ার ফোনটাও ধরছিল না। তখনই কাবিয়া সেখানে দাঁড়িয়ে থাকা সান্ধিয়ার হাত থেকে ফোনটা নিয়ে নেয় এবং রামিয়াকে কল করে আর বলে সে যেন রাগ না করে, তাকে ভুল না বোঝে, সে যেন ফিরে আসে। ফোন রাখার পরে কাবিয়া বুঝতে পারে যে হুট করে না বলেই সে সান্ধিয়ার ফোনটা নিয়ে কল করে ফেলেছিল। এই জন্যই প্রথমে সে সরি বলে এবং নিজেই পরিচয় দেয় যে তাদের পাশের ফ্ল্যাটে থাকা ঋষির বন্ধু কাবিয়া। এরপরে একদিন সুপার শপে আবারও সান্ধিয়ার সাথে কাবিয়া এবং রামিয়ার দেখা হয়ে যায়। কাবিয়া রামিয়ার সাথে সন্ধিয়ার পরিচয় করিয়ে দেয়। সেখানে তারা কিছুক্ষণ গল্প করে একে অপরের সাথে পরিচয় হয়ে নেয়। কাবিয়া আর রামিয়া যেহেতু ঋষি ফ্ল্যাটেই যাচ্ছিল, তাই তারা ডিসাইড করে একসাথে যাবে সুপার শপ থেকে। যখনই তারা দেখতে পায় সান্ধিয়া অনেকগুলো 5 স্টার চকলেট একসাথে কিনে নিয়েছে, তখন কাবিয়া এবং রামিয়া জিজ্ঞেস করে, আর সান্ধিয়া বলে তার 5 স্টার চকলেটগুলো অনেক ভালো লাগে, এটা তার ফেভারিট। এরপরে তারা মাঝে মধ্যে একসাথে বসে গল্প করত। কাবিয়া আর রামিয়া যখনই ঋষির ফ্ল্যাটে আসতো, তখন তারা মাঝে মধ্যেই সান্ধিয়ার সাথে দেখা করত। তাদের মধ্যে সম্পর্কটা এতটাই ভালো হয়ে গিয়েছিল যে সান্ধিয়ার জন্মদিনে তারা তাকে উপহার দেয় একটি ড্রেস, আর সান্ধিয়া সবসময় শাড়ি পরত, কিন্তু কাবিয়া এবং রামিয়া তাকে জোর করে। অবশেষে তাদের কথা রাখতেই সান্ধিয়া সেই ড্রেসটা পরে। দেখা যায় সেই ড্রেসটা পরার পরে সান্ধিয়াকে অনেক সুন্দর লাগছিল। কাবিয়া এবং রামিয়া তার প্রশংসা করতে থাকে। রামিয়া বলে গৌতম অবশ্যই অনেক লাকি যে তোমার মতো একজন ওয়াইফ সে পেয়েছে।
কাবেয়া এবং রামিয়া সেখান থেকে চলে যাবার পরে সান্ধ্যা নিজেকে আয়নায় দেখে। সে দেখতে পায় সত্যি তাকে অনেক সুন্দর লাগছিল। সে ভাবে আজকে সে গৌতমকে এটা পরেই সারপ্রাইজ দেবে। এর কয়েকদিন পরের ঘটনা দেখানো হয়, যেখানে আবারও তারা তিনজন বসে আড্ডা দিচ্ছিল। আজকে তারা ঠিক করেছিল চকলেট পার্টি করবে, যার ফলে কাবে এবং রামিয়া সান্ধিয়ার ফেভারিট 5 স্টার চকলেট নিয়ে আসে এবং সেগুলোই তারা খেতে খেতে সেখানে গল্প করে আড্ডা দেয়। কিছুক্ষণ পরে কাবেয়া এবং রামিয়া সেখান থেকে চলে যায়, কিন্তু ঠিক তখনই তাদের বিদায় দেওয়ার পরে সান্ধিয়ার মাথা ঘুরতে থাকে। সান্ধিয়া চোখে ঝাপসা দেখছিল, তখনই সে দেখতে পায় কেউ একজন তার ফ্ল্যাটে ধীরে ধীরে চলে আসছে। সিন কাট হয়ে যায়। এই ঘটনার আরও কিছুদিন আগের ঘটনা দেখানো হয়, যেখানে কাবেয়া আর রামিয়া প্রথমবারের মতো সান্ধিয়ার সাথে মিট করেছিল সুপার শপে। এরপরে তারা দুজনেই ঋষির ফ্ল্যাটে যখন গল্প করছিল, তখন তারা নিজেদের মধ্যে গল্প করছিল যে সান্ধিয়া এতটাই সুন্দর যে তাকে দেখে যে কোনো ছেলে পাগল হয়ে যাবে। এছাড়া গৌতম যখন অফিসে যায়, সান্ধিয়া যখন তাকে বাই বলে, সেই দৃশ্যটা দেখে যে কারো ইচ্ছে করবে তাকে পাপ্পি দেওয়ার জন্য। কাবেয়া বলে চোখের ইশারার মাধ্যমে সে গৌতমকে যেভাবে বাই বলে সেটা সত্যি অসাধারণ। আমার নিজেরই ইচ্ছে করে তাকে জড়িয়ে ধরে একটা কিস করে বসি। কথাগুলো পাশের রুম থেকেই রনি শুনতে পায়। সে ভাবতে থাকে সান্ধিয়া কতটা সুন্দর হতে পারে যে একজন মেয়েই তাকে কিস করার কথা বলে। সে ঠিক করে নেয় যে করে হোক সান্ধিয়াকে সে দেখবেই। এর পরদিন থেকে রনি মিশনে নেমে পড়ে। সে বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে এবং সান্ধিয়াকে দেখার চেষ্টা করে। অবশেষে একদিন গৌতমকে বিদায় দেওয়ার সময় সে সান্ধিয়াকে দেখে ফেলে এবং দেখার পরে ভাবতে থাকে, হ্যাঁ, সান্ধিয়া সত্যি অসাধারণ সুন্দরী। আর রনি যেহেতু একজন নেশাখোর লোক ছিল, তাই তার মাথার মধ্যে ভূত চেপে বসে। যে করে হোক সান্ধিয়াকে সে একবার না একবার কাছে পেয়েই ছাড়বে। এই জন্য সেই দিন থেকে সান্ধিয়াকে সে ছায়ার মতো ফলো করতে থাকে। এভাবে রনি সান্ধিয়াকে কয়েকদিন ফলো করার পরে তার রেগুলার রুটিনটা মুখস্থ করে ফেলে। আর সেই ফাঁকে সে দেখে ফেলে যে সান্ধিয়ার সাথে কাবে এবং রামিয়ার একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আর সান্ধিয়াকে কাছে পাওয়ার প্ল্যানটাও সে সেইভাবেই করে ফেলে। তখন রনি কাবিয়াকে তার ইচ্ছের কথা বলে, আর কাবিয়াও তাতে রাজি হয়ে যায়। সে তাকে সাহায্য করে। রনি একটি 5 স্টার চকলেটের প্যাকেটের ভেতরে অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন পুশ করে দেয়, আর লুকিয়ে কাবিয়া সেটা নিয়ে আসে তার ব্যাগের ভেতরে। এরপরে সেই দিন যখন তারা চকলেট পার্টি করছিল, কাবিয়া সান্ধিয়ার ঘরে আগে থেকে থাকা 2টি 5 স্টার চকলেট নেয়, আর একটি নেয় রনির দেয়া সেই চকলেটটা। কাবিয়া সেখানে ওষুধ মেশানো চকলেটটা দেয় সান্ধিয়াকে। সান্ধিয়া যখন সেই চকলেটটা খায়, কাবিয়া এবং রামিয়া যাওয়ার পর থেকেই তার মাথায় ঘুরতে থাকে। সে কিছুটা অজ্ঞান হয়ে যায়। আর সেই সুযোগে রনি সান্ধিয়ার ফ্ল্যাটে চলে যায় এবং কিছুটা অচেতন অবস্থার সান্ধিয়াকে সেখানে সে রেপ করে, তার মনের বাসনা পূর্ণ করে। আর এতক্ষণে ধস্তাধস্তি করার পরে অবশেষে সান্ধিয়ার জ্ঞান ফিরে যায়। তাই রনি সেখান থেকে যাওয়ার আগে তাকে থ্রেট দিয়ে যায়, বলে তুমি যদি তোমার স্বামীর সাথে একই রকমভাবে সুখে শান্তিতে জীবনযাপন করতে চাও, তাহলে এই কথাটা তুমি কাউকে বলো না। তোমার জীবন থেকে আজকের এই দিনটার কথা তুমি ভুলে যাও, মুছে ফেলো। আর তুমি যদি সেটা না করো, তাহলে সেটা তোমার পক্ষেই ভালো হবে না। এই সব কথাগুলোই এতক্ষণ সান্ধিয়া গৌতমকে বলছিল। আর সান্ধিয়া সেই দিনের পর থেকেই একেবারে মনমরা হয়ে গেছিল। সে নিজেকে ক্ষমা করতে পারছিল না। তার ভেতরে থাকা অপরাধ বোধটা তাকে কুরে কুরে খাচ্ছিল। কোনোভাবেই সে গৌতমের কাছ থেকে এই কথাগুলো আর আড়াল করতে পারছিল না। অবশেষে একটা সময় গৌতমকে সে কথাগুলো বলেই ফেলল। তারও কয়েকদিন পরের ঘটনা দেখানো হয়, যেদিন রাতে গৌতম তার স্ত্রীর লাশটাকে জঙ্গলে পোড়াতে নিয়ে গিয়েছিল। অন্যদিকে ঋষির কাছে শ্রাবণী এসেছিল এবং সেই ফ্ল্যাটেই থাকার কথা ছিল। সেখানে তারা নেশায় বুঁদ হয়েছিল। সেই সময়টাতে রনির কুনজর পড়ে শ্রাবণীর ওপরে। শ্রাবণী এবং ঋষি যখন তারা ঘুমাতে চলে যায়, ঠিক তখনই রনির মাথায় ভূত চেপে বসে যে শ্রাবণীকেও সে ভোগ করবে। তাই সে জয়ে দরজা নক করতে থাকে। যখনই ঋষি দরজা খুলে, রনি সরাসরি ঋষিকে বলে কিছুক্ষণের জন্য শ্রাবণীকে তার কাছে দিয়ে দেওয়ার জন্য। এটা শুনে ঋষি অবাক হয়ে যায় আর বলে, কি বলছো, তুমি কি নেশাটা বেশি করে ফেলেছো? এখন এখান থেকে চলে যাও। কিন্তু রনি একেবারেই সিরিয়াস ছিল। সে ঋষিকে হ্যাচকা টানে বাইরে বের করে ফেলে। নিজে ঘরের ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। বাইরে থেকে ঋষি চিৎকার করে বলছিল দরজা খোলার জন্য। অন্যদিকে শ্রাবণীয় ঘটনার আকস্মিকতা টের পেয়ে তাড়াতাড়ি দরজা খোলার চেষ্টা করে, কিন্তু রনি তাকে নিয়ে টর্চার করতে শুরু করে। শ্রাবণী অনেক চেষ্টা করার পরেও নরপুষুর রনির হাত থেকে নিজেকে বাঁচাতে পারে না। অন্যদিকে অসহায় ঋষি সেখানেই দরজা চাপড়াতে থাকে, আর তার বাকি বন্ধুগুলো সেখানেই নেশায় বুঁদ হয়ে পড়েছিল।
কিছুক্ষণ পরে শ্রাবণীকে রেপ করার পরে রুম থেকে বের হয়ে আসে রনি। ঋষি বুঝতে পারে শ্রাবণীর সাথে কি হয়েছে। সে প্রচণ্ড রেগে যায় এবং রনিকে মারতে শুরু করে। ঠিক তখনই দেখা যায় রনি হাসছিল। ঋষি পাশেই তাকিয়ে দেখে তার বাকি দুইজন নেশাগ্রস্ত বন্ধু শ্রাবণীর রুমে চলে যায় এবং দরজা বন্ধ করে নরপৈশাসিকভাবে তার উপরে নির্যাতন করতে থাকে, রেপ করতে থাকে। ঋষি যে আবারও দরজা নক করতে থাকে, তাদের কাছে হাত জোর করে অনুরোধ করে শ্রাবণীর সাথে কিছু না করার জন্য, কিন্তু সেই দুইজন নরপিচাস ঋষির কোনো কথাই শোনে না। আহত শ্রাবণীর উপরে তারা হামলে পড়ে। এদিকে রনি ঋষিকে ধরে রাখে, আটকে রাখে, যাতে সে কোনোভাবেই সেই দরজাটা ভেঙে ফেলতে না পারে বা খুলতে না পারে। শ্রাবণীর উপরে পাশবিক নির্যাতনের কিছুক্ষণ পরেই তারা দরজা খুলে বের হয়ে আসে আর ঋষি দৌড়ে শ্রাবণীর কাছে চলে যায়, তার কাপড় চোপড় তাকে পরিয়ে দেয়। ঋষি বুঝতে পারে তার বন্ধুরাই তার সবথেকে বড় শত্রু ছিল। এরপরেই শ্রাবণীর ঘরের দরজাটা সে বাইরে থেকে লাগিয়ে দেয়। বাইরে আসার পরে ঋষি এতটাই রেগেছিল সে প্রথমেই রনির ওপরে হামলা করে। দেখা যাচ্ছিল সেই তিনজনের সাথে ঋষির ফাইট শুরু হয়ে যায়। সেই তিনজন তাকে মারার চেষ্টা করে, কিন্তু ঋষি এতটাই রেগেছিল সেই তিনজনকে সেখানে মেরে ফেলে ধীরে ধীরে। ওদিকে কাবিয়া এবং রামিয়া নেশাগ্রস্ত ছিল, কিন্তু এতক্ষণে যখন তারা ঘটনার আকস্মিকতা বুঝতে পারে তারা সেখান থেকে পালিয়ে যায়। ঋষি তাদের জঘন্যভাবে সেখানেই মেরে ফেলে, কারো চোখ উপড়ে ফেলে তো কারো মুখের ভেতরে কাচের বোতল ঢুকিয়ে দেয়, আর সবশেষে গ্যাস সিলিন্ডার দিয়ে রনির মাথাটা থেতলে দেয় সে। অবশেষে দরজা খোলার পরে সেই রুম থেকে আহত শ্রাবণী হেঁটে হেঁটে বের হয়ে আসে। শ্রাবণী বলতে থাকে, আমার বাবা আর তুমি ঠিকই বলেছিলে, আমার এখানে হুট করে এভাবে আসা ঠিক হয়নি, আমার আসার জন্যই আজকের এই অবস্থা, দোষটা আমারই ছিল। ঋষি বলে, এতে তোমার কোনো দোষ নেই, আমার অন্য জায়গায় চাকরি হয়ে যাবে, আমরা সেখানে যে সেটেল হয়ে যাব, আর এই কথাটা কেউ জানতে পারবে না, এতে তোমার কোনো দোষ নেই, দোষটা আমারই। কিন্তু কোনোভাবেই শ্রাবণী যেন কথা শুনছিল না। একটা সময় শ্রাবণী ঋষিকে বলে, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে পারলে ক্ষমা করে দিও। এটা বলে সে ব্যালকনিতে দৌড়ে যে ঝাঁপ মেরে বসে। অন্যদিকে ঋষি কিছু বোঝার আগেই শ্রাবণী ঝাঁপ মেরে বসেছিল। ঋষিও শ্রাবণীকে অনেক ভালোবাসতো, তাই ঋষিও সাথে সাথে সেই ব্যালকনি থেকে ঝাঁপ মেরে বসে। আর সিকিউরিটি গার্ড সেই রাতে যখন দৌড়ে এসেছিল তখন সেখানে সে শ্রাবণী এবং ঋষি দুইজনকেই পড়ে থাকতে দেখেছিল। শ্রাবণী এমনিতেই অনেকটা আহত ছিল, সেখান থেকে লাফ দিয়ে পড়ার পরে শ্রাবণী সেখানেই মারা যায়। অন্যদিকে ঋষি তখনও কিছুটা বেঁচে ছিল। শ্রাবণীর এই অবস্থা দেখে ঋষি তখনও বলছিল, আই এম সরি। আর তখনই সিকিউরিটি গার্ড সবার সাহায্য নিয়ে ঋষিকে হসপিটালে নিয়ে আসে, যার ফলে ঋষি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। ঋষির মা এবং শ্রাবণীর বাবা হায়দ্রাবাদে চলে এসেছিল তাদের বিয়ে দেওয়ার জন্য, কিন্তু নিজেদের ছেলে মেয়ের এই অবস্থা দেখে তারা কান্নায় ভেঙে পড়ে। এক মুহূর্তেই তাদের জীবনটা একেবারে তছনছ হয়ে যায়। পুলিশ অফিসার মেঘা এতক্ষণ ঋষির কাছ থেকে এই ঘটনা শুনছিল। শোনার পরে সে নিজেও খুব কষ্ট পেতে থাকে। দেখা যায় সবকিছু বলার পরে ঋষি একটাই কথা বলে, তার বেঁচে থাকার আর কোনো ইচ্ছে নেই, তার বেঁচে থাকার আর কোনো মানেই হয় না। তখনই সেও মারা যায় সেখানে হসপিটালে। ঋষির মা শ্রাবণীর বাবা হায়দ্রাবাদে এসেছিল তাদের ছেলে মেয়ের বিয়ে দেওয়ার জন্য, আর তারা তাদের ছেলে মেয়ের লাশ নিয়ে বাড়ি ফিরছে। মেঘা এরপরে আবারও থানায় চলে আসে, গৌতমকে জিজ্ঞাসাবাদ করে, সান্ধিয়া তো তোমাকে সবকিছু খুলেই বলেছিল, তাহলে কেন তুমি তাকে খুন করলে? দোষটা তো সান্ধিয়ার ছিল না, ছিল রনির, তুমি তাকে শাস্তি দিতে পারতে, তার পরিবর্তে কেন তুমি সান্ধিয়াকে খুন করলে? মেঘা গৌতমকে জোর করতে থাকে, বলে এরকম চুপ করে থাকলে হবে না, তুমি বলো কেন সান্ধিয়াকে খুন করলে? সান্ধিয়াকে মারার পেছনে তোমার যুক্তি কি ছিল, আর কিভাবে তুমি তাকে খুন করলে? সবকিছু খুলে বলো। বেচারি সান্ধিয়া তোমাকে ভালোবেসে সবকিছু বিশ্বাস করে খুলে বলেছিল, আর তুমি তার বিশ্বাসের এই প্রতিদান দিলে। মেঘা কথাগুলো বলতে বলতে একটু অন্যদিকে ঘুরেছিল। ঠিক তখনই সে একটা গুলির আওয়াজ শুনতে পায়। পেছনে ফিরেই দেখে টেবিলের উপরে রাখা তার গানটা দিয়ে গৌতম সুইসাইড করেছে। এটা দেখে মেঘা অবাক হয়ে যায় যে গৌতম এমনটা কেন করলো, কি হয়েছিল আসলে। তাই সেই কেসটা নিয়ে আবারও সে ভালোভাবে ইনভেস্টিগেশন করতে থাকে। মেঘা চলে যায় গৌতমের ফ্ল্যাটে, ভালো করে গৌতমের ফ্ল্যাটটা দেখে, এছাড়া গৌতমের গাড়িটাও ভালো করে সে সার্চ করে, কিন্তু সেখান থেকে সে তেমন কোনো আলামতি খুঁজে পায় না। অবশেষে পুলিশ অফিসার মেঘা গৌতম যেখানে তার স্ত্রী সান্ধিয়ার লাশটা পুড়িয়ে ফেলেছিল সেখানে যায়। সেখানে আশেপাশটা সে ভালো করে দেখে। ঠিক তখনই ছোট সেই মন্দিরটা সেখানে সে দেখতে পায়, আর সেখানেই সে ছোট্ট একটি কাগজ দেখতে পায়, যেটা নিয়ে পড়তে শুরু করে মেঘা। সান্ধিয়া চিঠিটা লিখেছিল গৌতমকে, সেখানে সে লিখেছিল, তুমি অনেক ভালো মনের একজন মানুষ, আমার সাথে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও তুমি এখনো আমাকেই ভালোবাসো, আর ঠিক আগের মতোই ভালোবাসো, তোমার ভালোবাসায় এতটুকু কমতি নেই।
তুমি আমাকে ক্ষমা করে দিতে পারলেও আমি নিজেকে নিজেই ক্ষমা করতে পারছি না। আমার ভেতর থেকে আমার অপরাধ বোধ আমাকে কুরে কুরে খাচ্ছে। এই ঘটনা যে আমি কবে ভুলতে পারবো আর স্বাভাবিক হতে পারবো সেটা আমি নিজেই জানি না। আর সবকিছু শোনার পরেও তুমি যে আমাকে একইভাবে ভালোবাসছো সেটাতে আমার একটু সন্দেহ রয়েছে। এই সব কিছু শোনার পরে তোমার যে ভালোবাসাটা তা আমার প্রতি, সেটা কি সত্যি ভালোবাসা নাকি করুণা? আর এই দয়া বা করুণা নিয়ে আমি সারা জীবন বেঁচে থাকতে পারবো না। জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু তারপরেও আমার হাতে আর কোনো উপায় নেই। আমার যে প্রবলেম সেটার সলিউশন এটাই। জানি সুইসাইড করলে নানাজনে নানান কথা বলবে, তাই তোমার কাছে আমার শেষ একটা রিকোয়েস্ট। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই আমি আশা করব তুমি আমার এই রিকোয়েস্টটা রাখবে। আমি জানি তুমি আমার জীবনের শেষ ইচ্ছাটা পূরণ করবে। সান্দিয়া আসলে গৌতমকে বলেছিল সেই সুইসাইড করার পরে এই খবরটা যাতে কেউ না জানে, কারণ এই কথাটা যদি জানাজানি হয়ে যায় তাহলে অবশ্যই সেখানে পুলিশ আসবে। পুলিশ কেসটা নিয়ে তদন্ত করবে, আর সেই তদন্ত থেকে একটা না একটা সময় জানাই যাবে যে সান্ধিয়াকে রেপ করা হয়েছিল। আর সান্ধিয়া কখনোই চায়নি তার এই খবরটা বাইরের মানুষ জেনে যাক। এই জন্য সান্ধিয়া গৌতমকে রিকোয়েস্ট করেছিল সে সুইসাইড করার পরে এই খবরটা যাতে কেউ জানতে না পারে এবং তার লাশটা যেন সে পুড়িয়ে ফেলে। আর গৌতম সেটাই কথা রেখেছিল, সান্ধিয়ার মৃত্যুর খবরটা যাতে কেউ না জানে তাই লুকিয়ে তার লাশটা জঙ্গলে নিয়ে এসে পুড়িয়ে ফেলে। আর যখন সে ধরা পড়ে যায় পুলিশের কাছে, কোনোভাবেই সে মুখ খোলেনি। আসলে সেই দিন যখন গৌতম সান্ধিয়ার ঘরের ভেতরে যায় এবং অবাক হয়ে গিয়েছিল, সেখানে আসলে সান্ধিয়ার মৃতদেহ সে পড়ে থাকতে দেখেছিল। সান্ধিয়াকে সে বাঁচাতে পারেনি, তার আগেই সান্ধিয়া সুইসাইড করে ফেলেছিল। আর সান্ধিয়া যখন মারা যায়, সান্ধিয়াকে সে ছাড়া নিজেও থাকতে পারবে না, তাই সে নিজেও সুইসাইড করে ফেলে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। মুভির শেষে মুভির ডিরেক্টর খুব সুন্দর একটি মেসেজ আমাদের লিখে দিয়ে যায়, যেটা হচ্ছে মানুষ চাঁদ অব্দি পৌঁছে গেছে, কিন্তু এখন পর্যন্ত মেয়েরা নিরাপদ নয়, তাই মেয়েদেরকে তাদের নিজেদেরকেই রক্ষা করতে হবে। এই মুভি থেকে আমরা আরো একটা মেসেজ পাই, সেটা হচ্ছে আমাদের সবসময় ভেবেচিন্তে কাজ করা উচিত। ঋষি এবং সান্ধিয়া তারা যদি আগে থেকেই তাদের বন্ধুগুলো ঠিকভাবে নির্বাচন করত তাহলে এই ঘটনাগুলো কখনোই ঘটতো না। ঋষির বন্ধু রনি যে একজন ড্রাগ অ্যাডিক্টেড ছিল, ঋষি যদি আগে থেকেই তাকে অ্যাভয়েড করে চলতো বা তার সাথে বন্ধুত্ব না করতো তাহলে ঋষির জীবনটা এমন হতো না। অন্যদিকে সান্ধিয়া সে যদি কাবেয়া এবং রামিয়াকে অন্ধভাবে বিশ্বাস না করত তাহলে তার জীবনটাও এমন হতো না। তাই অবশ্যই আমাদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। আমার মুভি এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া যে কোনো প্রয়োজনে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে ফেসবুক পেজে মেসেজ অপশন অথবা ইনস্টাগ্রাম আইডি তো রয়েছেই, সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন। পুরো ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই পুরো ভিডিওটিতে ভুল ত্রুটি হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি। তো এরপরে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।